পৃথিবীর জনসংখ্যার 1/3 মানুষ তাদের শরীরে যক্ষা রোগের জীবাণু বহন করেন। এটা একটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমাদের পরিবেশেও যক্ষা রোগের প্রচুর জীবাণু ঘুরে বেড়ায়। যদি এটা সংখ্যার হিসেবে বলা যায় তাহলে 200 কোটি মানুষ যক্ষার জীবাণু বহন করে থাকেন, অথচ তাদের জীবদ্দশায় মাত্র 10% মানুষ যক্ষা রোগের শিকার হন। কাদের এই যক্ষা রোগ হবে এবং রোগটা মহামারীর আকার নেবে কিনা সেটা নির্ভর করে দারিদ্রতা, অপুষ্টি এবং জীবনযাত্রার মানের উপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের হিসেব অনুযায়ী 2005 সালে 16 লক্ষ মানুষ যক্ষা রোগে মারা যান আর 90 লক্ষ মানুষ নতুন করে যক্ষা রোগে আক্রান্ত হন। আর এই 90 লক্ষ মানুষ যারা যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন তাদের বসবাস এশিয়া মহাদেশেরই 6টা দেশে। সেগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ফিলিপাইন্স। বন্ধুরা, এই যক্ষা রোগের জীবাণুর নাম কি জানেন? এই যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এবং এই জীবাণুটি যক্ষা রোগ তৈরির জন্য দায়ী। নখ আর চুল বাদে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে যক্ষার জীবাণু আক্রান্ত করতে পারে, তবে সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসের যক্ষা। ফুসফুসে জীবাণু সংক্রমণের পর 5 থেকে 6 সপ্তাহ সময় লাগে রোগটির উপসর্গ লক্ষণ দেখা দিতে। এই ফুসফুসের যক্ষা হলে যে সমস্ত লক্ষণ উপসর্গগুলো আমরা দেখতে পাই: নাম্বার 1 ওজন কমে যাওয়া, নাম্বার 2 কাশি হওয়া, নাম্বার 3 শ্বাসকষ্ট হওয়া, নাম্বার 4 বুকে ব্যথা হওয়া, নাম্বার 5 রাত্রিবেলা ঘাম দেওয়া এবং তার সাথে জ্বর আসা এবং ক্লান্তি অনুভব করা। কাশির সাথে কখনো কখনো রক্ত বেরোতে পারে, এটাকে হেমাপটিসিস বলা হয় ডাক্তারি ভাষায়। যে সমস্ত রোগী কাশির সাথে রক্ত নিয়ে আসেন তাদেরকে আমরা ভাগ্যবান রোগী বলে বিবেচিত করি, তার কারণ যে কাশির সাথে রক্ত অর্থাৎ হেমাপটিসিস এই যক্ষা রোগের প্রধান উপসর্গগুলোর মধ্যে একটা, অর্থাৎ রোগটা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় প্রাইমারিলি। তবুও তাকে প্যাথোলজিক্যাল পরীক্ষা কিছু করতে হয়। প্যাথোলজিক্যাল পরীক্ষার মধ্যে সবচেয়ে প্রধান যে পরীক্ষাটা আমরা করি বা জোর দিই সেটা হলো কফ পরীক্ষা বা ইংরেজিতে যাকে বলা হয় অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস এর পরীক্ষা। আমাদের দেশে যত যক্ষা রোগ হয় তার মধ্যে 80%ই ফুসফুস এবং শ্বাসনালীর যক্ষা রোগ হয়। বাকি 20% অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন অন্ত্র, লসিকা গ্রন্থি, হাড়, কিডনি বা বৃক্ক, মূত্রাশয়, জরায়ু, অন্ডকোষ এবং মস্তিষ্কের পর্দা বা আচ্ছাদন বা মেনিনজিসে যক্ষা রোগ হতে পারে। এখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যদি যক্ষা রোগ হয় সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে বা অঙ্গ থেকেই নমুনা সংগ্রহ করতে হয়। ওই সমস্ত নমুনাগুলো কাঁচের স্লাইডে নেওয়া হয় এবং বিশেষভাবে রং করে তার মধ্যে যক্ষার জীবাণু আছে কিনা মাইক্রোস্কোপের তলায় রেখে বা অণুবীক্ষণ যন্ত্রের তলায় রেখে দেখা হয় বা খোঁজা হয়। এই ধরনের পদ্ধতিকে অ্যাসিড ফাস্ট স্টেনিং বলা হয়। আর যক্ষা রোগের চিকিৎসা বলতে হু নির্দেশিত বা WHO নির্দেশিত ডটস চিকিৎসা পদ্ধতি এখন সারা ভারতবর্ষে চালু আছে এবং তাতে পরপর 2 দিনেই 3টে কফের নমুনা নেওয়া হয়। কফে কি পরিমাণ জীবাণু আছে তার উপর নির্ভর করে রোগের তীব্রতা। ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, যাকে সংক্ষেপে DOTS বা ডটস বলা হয়, এর মানে হলো প্রত্যক্ষ নজরদারিতে স্বল্প দিনের চিকিৎসা। এই চিকিৎসা পদ্ধতিতে 6 মাসের ওষুধের একটা কোর্স কমপ্লিট করানো হয় এবং সেটা কড়া নজরদারিতে করানো হয়। এতে মোটামুটি 2 মাস 4টে ওষুধ খেতে হয়, তারপরে আরো 4 মাস ওষুধের পরিমাণ কমে হয় 2, 4টে জীবাণুনাশক ওষুধ দেওয়া হয়। নাম্বার 1 আইসোনায়াজিড, নাম্বার 2 রিফাম্পিসিন, নাম্বার 3 ইথামবিউটল এবং নাম্বার 4 পাইরিজিনামাইড। কোনো কোনো ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন বা থায়াসিটাজেন ব্যবহার করা হয়। এমনটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ। দেখা গেছে এই কর্মসূচি অনুযায়ী যদি কোনো রোগী ওষুধ ব্যবহার করেন তাহলে তার যক্ষা সারে, যদি না যক্ষার ওষুধ জীবাণুর প্রতিরোধী হয়ে ওঠে অথবা গোড়া থেকেই ওষুধ প্রতিরোধী জীবাণু দিয়ে সংক্রমিত না হয়ে থাকে। অনেক রোগী অনেক সময় কিছুদিন ওষুধ ব্যবহার করার পর হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেন, তার কারণ ওষুধ খাবার কয়েক সপ্তাহ পরে না যক্ষার উপসর্গগুলো কমে যায়। নাম্বার 2, অনেকে মনে করেন যে হাসপাতাল থেকে বা প্রাইমারি হেলথ সেন্টার থেকে ওষুধ আনতে গিয়ে তার কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে,
সেই কারণে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। নাম্বার 3, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। সময়ের আগে চিকিৎসা বন্ধ করে দিলে যক্ষা রোগ আবার ফিরে আসতে পারে বা ওষুধ প্রতিরোধী ধরনের যক্ষা হতে পারে, যখন আর সাধারণ ওষুধ কাজ করে না। আর যক্ষার বিরুদ্ধে লড়াই করবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জীবাণুনাশক ওষুধ আইসোনায়াজিড এবং রিফাম্পিসিন, এই দুটোতে যদি প্রতিরোধ হয়ে যায় বা প্রতিরোধী হয়ে যায়, তখন তাকে বহু ওষুধ প্রতিরোধী যক্ষা বলা হয়। তখন দ্বিতীয় সারির ওষুধ ব্যবহার করতে হয়। 6 মাসের মাত্র কোর্স কমপ্লিট করুন। 19 শতাব্দীতে এমন মনে করা হতো যে যক্ষা রোগ কোনো ওষুধে সারে না। যেমন সেই সময় ফুসফুসের যক্ষা হলে ফুসফুসের ক্ষতিগ্রস্ত অংশ অপারেশন করে কেটে বাদ দেওয়া হতো। যক্ষার ওষুধ নিয়ে আরো গবেষণার প্রয়োজন। প্রতিরোধী যক্ষার বিরুদ্ধে আরো অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার করা দরকার, যাতে করে আরো কম সময়ে যক্ষা সেরে ওঠে। বন্ধুরা, আমি আগেই বলেছি যে যক্ষা রোগের জীবাণু সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে। প্রায় 80% মানুষ বা 80% যক্ষা রোগী ফুসফুসে যক্ষায় আক্রান্ত হন। তাদের কথা বলা এবং কাশির মাধ্যম দিয়ে ছোট বিন্দু আকারে তরল পদার্থ বেরিয়ে আসে। সেই জল ভরা বিন্দুগুলোর মধ্যেই যক্ষার জীবাণু থাকে। এটাকেই আমরা ড্রপলেট ইনফেকশন বলি। তাই যাদের 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি হচ্ছে, তারা একটু কাশবার সময় সতর্ক হবেন এবং লক্ষ্য রাখবেন যেন আপনার কাশি বা আপনার জীবাণু আপনার পরিবারের অন্য কোনো সদস্যদের মধ্যে বা বাইরের কোনো সদস্যদের মধ্যে ছড়িয়ে না যায়। যেহেতু রোগটা কাশি এবং কথা বলার মাধ্যম দিয়ে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তারা যে ঘরে বসবাস করবেন, লক্ষ্য রাখবেন সেই ঘরে যেন ঠিকঠাক বাতাস চলাচল করে। বদ্ধ ঘরে কখনোই থাকবেন না। আপনি অবশ্যই মাস্ক পরবেন। মাস্ক পরলে জীবাণু সংক্রমণ বা জীবাণু ছড়িয়ে যাওয়াটা আটকাবে। এবার আমরা জেনে নিই যে আমার শরীরে যক্ষার জীবাণু ঢুকলেই কি আমি যক্ষায় আক্রান্ত হব বা টিবি রোগে আক্রান্ত হব? কোনো জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের শরীরের মধ্যে অবস্থিত ইমিউনিটি পাওয়ার বা সৈন্যদল বা প্রতিরোধমূলক ব্যবস্থা তাদেরকে আটকে দেয়, তাদের সাথে যুদ্ধ করে। আচ্ছা, এই যুদ্ধে কি সবসময় ইমিউনিটি জেতে, না জীবাণুরা জিতে যায়? যারা কোমরবিডিটি রোগে আক্রান্ত, অর্থাৎ যাদের পুরাতন শিডিউল জে ধারাভুক্ত কোনো রোগ আছে এবং সেক্ষেত্রে যে কোনো জীবাণু তাকে আক্রান্ত করতে পারে, যক্ষার জীবাণু যদি তার উপকূল পরিবেশ পায় তাহলে বেশ কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারে। আর সেই বাতাসে যদি আমি শ্বাস নিই, আমার মধ্যে যক্ষার জীবাণু ঢুকে যাবে। যক্ষার জীবাণু আমাদের শরীরে ঢোকার পর আমাদের যে প্রতিরক্ষা কোষ ম্যাক্রোফেজ আছে, এগুলোকে আক্রান্ত করে। একে রক্ষা করার জন্য আমাদের শরীরের যে প্রতিরক্ষা কোষ আছে লিম্ফোসাইট, এরা সক্রিয় হয়ে ওঠে। সবসময় যে আমাদের প্রতিরক্ষা কোষগুলোকে যক্ষার জীবাণুকে মেরে ফেলে এমনটা নয়। অনেক সময় জীবাণুগুলোকে আমাদের কোষ কলাপে গিট আকারে বা জমাট আকারে আবদ্ধ করে রাখে। ঠিক যেভাবে একজন পুলিশ কর্তা একজন আসামিকে জেলে বন্দি করে রাখেন, যতদিন না তার বিচার হচ্ছে ততদিন তিনি জেলে বন্দি থাকেন। ঠিক সেরকম ভাবে বিষয়টা ভাববার চেষ্টা করুন। আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আর ওই গিট অবস্থায় যখন আবদ্ধ করে রাখা হলো, তখন জীবাণুগুলো কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকে। পরবর্তীকালে কোনো কারণে যদি ওই ব্যক্তির প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা ইমিউনিটি পাওয়ার কমে যায়, তখন ওই ঘুমন্ত জীবাণুগুলো জেগে ওঠে, সক্রিয় হয়ে ওঠে এবং রোগ হিসেবে দেখা দেয়। আচ্ছা, আমাদের এই রোগ প্রতিরোধক ক্ষমতা কমে কেন? আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে অপুষ্টির কারণে, ডায়াবেটিস বা সুগার রোগ হলে এবং এইচআইভি বা এইডস এর মতো রোগ হলে। আমি যদি রোগের কথা বাদ দিই, যে আমাদের শরীরে যে কোনো জীবাণু বাসা বাঁধে, তার মূল কারণ অপুষ্টি। পুষ্টিকর খাবার আমাদের দেশের অনেক মানুষ পান না, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা ভ্যাকসিনেশন নিয়ে চলে আসে। তাই তো আমার সংগঠন দাবি তুলেছে, আমাদের যক্ষার ভ্যাকসিন চাই না, চাই আমাদের পুষ্টিকর পেট ভর্তি খাবার। মনে রাখবেন, প্রতিদিন সারা পৃথিবীতে প্রায় 1,50,000 মানুষ যক্ষা রোগে সংক্রামিত হন। তাদের মধ্যে 15,000 মানুষের প্রতিদিন যক্ষা রোগ হয়। সাধারণ স্বাস্থ্যের অবস্থা যদি খারাপ থাকে, তাহলে বেঁচে থাকার বা কাজ করার মতো পরিবেশ মানুষ পায় না, যার জন্যই সক্রিয় যক্ষা রোগীর সংখ্যা বেশি বেশি করে পাওয়া যায়। এটা সরকারকে ভাবতে হবে। যক্ষা রোগের ক্ষেত্রে রোগের সাথে আর্থসামাজিক অবস্থার সম্পর্ক যতটা পরিষ্কারভাবে বোঝা যায়, অন্যান্য রোগের ক্ষেত্রে ততটা বোঝা যায় না।
তাই বলাই যায় যক্ষ্মা রোগের অন্যতম কারণ হলো দারিদ্র বা দারিদ্রতা। দেখুন, যক্ষ্মার ভ্যাকসিন তো আজকে আবিষ্কার হয়নি। যক্ষ্মার ভ্যাকসিন বা বিসিজি টিকা আবিষ্কার হয়েছে 1921 সালে। 1921 সালে ফরাসি ব্যাকটেরিওলজিস্ট অ্যালবার্ট ক্যালমেট এবং ক্যামিল গুয়েরিন এরা দুজনে যক্ষ্মা রোগের ভ্যাকসিন আবিষ্কার করেন এবং এদের নামানুসারে টিকাটির নামকরণ করা হয় বিসিজি, অর্থাৎ ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। 1985 সাল থেকে ভারতবর্ষে বিসিজি ভ্যাকসিনেশন শুরু হয়। যারা 1985 সালে জন্মেছেন বা তার পরবর্তীকালে এখনো পর্যন্ত জন্মগ্রহণ করছেন, তাদের প্রত্যেককে বিসিজি ভ্যাকসিনেশন করা হয়েছে। তাহলে তাদের যক্ষ্মা রোগ তো হবার কথা নয়। অথচ দেখা যায় যাদের আজকে 40 বছর বয়স, তারাও যক্ষ্মা রোগে যেমন আক্রান্ত হচ্ছেন, তার থেকে কম বয়স 5 বছর 7 বছরের শিশু আক্রান্ত হচ্ছেন, আবার 70-75 বছরের বৃদ্ধ আক্রান্ত হচ্ছেন। তাহলে ভ্যাকসিনেশনটা কি পুরোপুরি কাজ করলো? বা এই ভ্যাকসিনেশনের উদ্দেশ্য কি ছিল? যাদের কোমরবিডিটি আছে বা নেই, তাদের প্রত্যেককে নতুন করে বিসিজি ভ্যাকসিনেশন দেবার কথা উঠছে। আসলে ভ্যাকসিনেশন প্রোগ্রাম যখনই শুরু হয় না, তখনই আমাদের মনটা আঁতকে ওঠে। এই আতঙ্ক এমনি এমনি তৈরি হয়নি আমাদের মনের মধ্যে। করোনা কালে অতি মহামারীর সময়ে আমাদের কোভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল বা কোভিডের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল। তারপর থেকে আমরা বিভিন্ন সময়ে মানুষের হঠাৎ হঠাৎ অসুস্থতা কথা শুনতে পাচ্ছি। হঠাৎ হঠাৎ কম বয়সে মানুষের মৃত্যু, হার্ট অ্যাটাকে মৃত্যু, ব্রেন স্ট্রোকে মৃত্যু, এরকম মৃত্যুর অনেক খবর প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে পাওয়া যাচ্ছে। এটা এখনো প্রমাণিত নয়, তবে গবেষণা চলছে। আপনারা দেখেছেন প্যান্ডেমিকের সময় আমাদের সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন জনমানুষের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ, গ্রামীণ চিকিৎসকরা। সেই প্যান্ডেমিকের সময় যখন বড় বড় ডাক্তারখানায় ডাক্তারবাবুরা পর্যন্ত রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন, আমাদের সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কোনো সদস্য সেই সময় রোগী দেখা বন্ধ রাখেননি, দিন রাত রোগীদের পাশে ছিলেন। আমাদের ডাক্তারবাবু, আমাদের উপদেষ্টা, আমাদের অভিভাবক ডাক্তার স্বপন কুমার জানার বিভিন্ন পোস্ট, সোশ্যাল মিডিয়ার পোস্ট, তার সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির বিভিন্ন পত্রিকাগুলো যদি আপনারা পড়েন তাহলে জানতে পারবেন। ডাক্তার স্বপন কুমার জানা তার ফেসবুক পোস্টে লিখছেন, আধুনিক প্রকৃতি বিজ্ঞান আমাদের শিক্ষা দিয়েছে যে জীবন এই মুহূর্তে যা, পর মুহূর্তে তা নয়। একথা অ্যাঞ্জেলস বলেছিলেন। জীবন চলমান, গতিময়, মৃত্যুর বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই। যে ভিস তালিমের শিক্ষামালা থেকে আমরা শিখেছি, জীবনের কিছু না কিছু সব সময় মরছে, কিন্তু যা মরছে বা যে মরছে সে সহজে মরতে চায় না। সে মানুষের প্রাণ হোক বা জীবাণুর প্রাণ হোক, সে তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করে, মৃতপ্রায় হেতুকে সে রক্ষা করে। ঠিক যেমন ভাবে যক্ষ্মার জীবাণু এখনো বেঁচে আছে। জীবনের কিছু না কিছু সব সময় জন্মাচ্ছে, কিন্তু যা জন্মাচ্ছে তা কি নির্ঝঞ্ঝাটে জন্মাচ্ছে? না, সে যন্ত্রণায় আর্তনাদ করতে করতে ও তীক্ষ্ণ চিৎকার করতে করতে তার স্বীয় অস্তিত্বের অধিকার রক্ষার জন্য আসে। এই অস্তিত্ব রক্ষার লড়াই যক্ষ্মা আর মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য, কারণ কেউ মরতে চায় না। মানুষের লড়াই রয়েছে প্রকৃতি বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের শিক্ষামালার প্রয়োগ, আর যক্ষ্মার জীবাণুর মধ্যে রয়েছে আপন অস্তিত্বকে টিকিয়ে রাখার বা রক্ষা করার লড়াই বা সংগ্রাম। এটাই তো রূপান্তর। যক্ষ্মার জীবাণু কেন বেঁচে থাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, জানি না আমি আপনাদের বোঝাতে পারছি কিনা। এখন যক্ষ্মার জীবাণুকে বেঁচে থাকতে হলে মানুষের শরীর দরকার, তো তাই মানুষের লড়াইয়ের মুখোমুখি হয়ে যক্ষ্মার জীবাণু নিজেকেও রূপান্তরিত করে ফেলেছে। সে নিজেকে আরো শক্তিশালী করে ফেলেছে, সে তার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্রগুলো চিনে গিয়েছে, তাই সে নিজেকে ওষুধ প্রতিরোধী করে তুলেছে। তবে এই যুদ্ধে যে মানুষ জিতবে এটা নিশ্চিত, কিন্তু সেই জেতাটা সহজ হবে না। প্রকৃতিতে বস্তুর চলন হিসাবে এসেছে মানুষের জীবন বা প্রাণীর জীবন এবং যক্ষ্মার জীবাণু। মানুষের সাথে যক্ষ্মার জীবাণুর সম্পর্ক যে কয়েক হাজার বছরের, আজ উভয়েই রূপান্তরিত হয়েছে। অর্থাৎ মানুষ যেমন ভাবে যক্ষ্মা রোগকে বা যক্ষ্মার জীবাণুকে প্রতিহত করতে শিখেছে, ঠিক তেমনি ভাবে যক্ষ্মার জীবাণু মানুষের মধ্যে বাসা বাঁধার জন্য, বেঁচে থাকার জন্য নিজেকেও রূপান্তরিত করে ফেলেছে। তাই বয়স্কদের মধ্যে বা বুড়োদের মধ্যে নতুন করে বিসিজি ভ্যাকসিনেশন করা
বুড়ো ঘোড়াকে চাবকানোর সমান। কত জোরে আর ঘোড়া দৌড়াবে? আবারও বলি, সাধারণ প্রাকৃতিক নিয়মে অপুষ্টিজনিত কারণে মানুষের দেহ, মানুষের ইমিউনিটি পাওয়ার দুর্বল থাকে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে প্রতিরোধ ব্যবস্থারও বয়স বাড়ে। নতুন করে বিসিজির আঘাতে তার অবস্থা যে আরো খারাপ হবে এটা সহজেই অনুমেয়। খাদ্যের সাথে মিশে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ আমাদের শরীরকে দুর্বল করে, আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে। সেখানে আরো ভার চড়ালে সে যে আর বহন করতে পারবে না। তাছাড়া বিসিজি টিকা কোনো দিন যক্ষ্মা রোগকে প্রতিহত করতে পারেনি, কেবল প্রকোপ কমিয়েছে, তাও সন্দেহজনক। এই বুড়ো বয়সে বিসিজি ভ্যাকসিনেশন করালে বুড়ো ইমিউন সিস্টেমকে ক্ষতবিক্ষত করবে বা দুর্বল করে তুলবে, খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বয়স্কদের আরো বিভিন্ন রকম রোগের মুখোমুখি করে তুলবে। যক্ষ্মা রোগে বিসিজি টিকা জনমানুষের মরণ ফাঁদ। উনি লিখছেন, উহারা বয়স্কদের উপর বিসিজি টিকা প্রয়োগ করিয়া যক্ষ্মা রোগকে প্রতিহত করিবে, ইহা জনমানুষের প্রতি চরম প্রতারণা। কিন্তু আমরা তা কিভাবে বোঝাবো? কেমন ভাবে জনগণকে বোঝাবো যে বিসিজি টিকা আসলে জীবনের নিরাপত্তা গড়ার নামে মানুষকে মরণ জালে জড়িয়ে ফেলার চক্রান্ত?